বিরতির পরে স্পোর্টস জোন বিরামপুরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলছে আজকে বিশেষ টক শো ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে। তো মহরম, একটা ভারতের বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে যে আইসিসি কে তারা নিয়ন্ত্রণ করে, তারা নিজেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে উদ্যোক্তা বলা চলে। আইপিএল এর মাধ্যমে, এবং আইসিসি আলাদা একটা ওই সময় বড় কোনো আসরও অনুষ্ঠিত হয় না। কিন্তু পৃথিবীর নানা প্রান্তে যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো হয়, ভারতের প্রথম সারি ক্রিকেটারদেরকে সেখানে খেলতে দেওয়া হয় না। এই যে ভারতের যে মুরলীপনা, এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে ক্রিকেটকে আসলে আমরা সবাই ভালোবাসি। ভারত ওদের ভালোবাসাটা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে হয়তো বা ওদের ভগবানের নামটা ওরা ভুলে গেছে। এখন ক্রিকেটটাকে এত ভালোবাসার মধ্যে নিয়ে আসছে তারা। এখন অনেকেই আমরা মনে করতে পারি যে অন্যান্য দেশগুলো সাবকন্টিনেন্টাল বা ওয়ার্ল্ড ওয়াইড যারা আমরা আছি, তো ভারতের পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু আগের তুলনায় অনেক ইমপ্রুভ করছে। হ্যাঁ, এটা অনেকের কাছে ঈর্ষণীয়। ঠিক আছে, তো আমরা যখন ভারতীয় সমর্থক হিসেবে চিন্তা করি ভারত পারফরমেন্স করতেছে, হ্যাঁ, তো ওটা আমাদের কাছে স্বাভাবিক। আর যখন ভারতের এত ভালো পারফরমেন্স যখন অন্য কারো কাছে চোখে পড়তেছে, ওটা হয়ে যায় অস্বাভাবিক। খেলার মাঠে নামে যখন প্লেয়ারগুলো, যখন এই 1 লক্ষ 2 লক্ষ মানুষ, গোটা পৃথিবী হিসেব করলে কোটি কোটি মানুষ যখন দেখতেছে, তো ওই মাঠের প্লেয়ারগুলো জানে যে আমাদেরকে সবাই ফলো করতেছে, দেখতেছে। ওরাও কিন্তু মানসিক চাপেই থাকে। ওখান থেকে তারা পারফরমেন্স বাহির করে নিয়ে আসছে। এখন বেসিক্যালি কেউ বড় লোক হবে, কেউ গরিব হবে, এটাই স্বাভাবিক। এখন বড় লোকের খাতায় দেখা গেল যে তারা ক্রিকেটকে এত প্রাধান্যতা দিয়ে আসছে, এত চর্চা করে আসছে, চর্চার কারণে ওরা এমন একটা সেক্টরে চলে আসছে যে ওরা ক্রিকেট বোর্ড পর্যন্ত অনেকে ভারতের মানে অ্যাপয়েন্টেড হচ্ছে আর কি। যেমন কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলি, অনেকে আর কি। যাই হোক, এর আগে ডালমিয়া ছিল। এই ক্ষেত্রে আমি বলতে চাই ক্রিকেটকে নজর দেওয়া হোক। আসলে ক্রিকেটের বাহিরে কি হচ্ছে, এত দুটো মেধা হয়তো আমাদের খাটানো সম্ভব না। হ্যাঁ, কিন্তু আপনি এটিকে কিভাবে দেখেন? এই যে যেটা প্রায়শই সমালোচনা হয়, আইসিসি ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়া, এই ধরনের বিষয়গুলো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের সবারই বোঝা উচিত, জানা উচিত যে গত বিশ্বকাপে আমরা দেখলাম যে ভারত কোনো ম্যাচেই হারেনি। তাহলে তারা কি চাইবে না যে আমাদের বিশ্বকাপটা আবার ফিরে পাই? তাহলে শেষ প্রান্তে অস্ট্রেলিয়া যে খেলাটা খেললো, আন্ডারডগ একটা টিম, আমরা যেটা ভাবলাম, যে টিমটা দেখা গেল যে আফগানিস্তানের সঙ্গে হেরে গিয়ে টিম থেকে গ্রুপ থেকে সিটকে বাইরে চলে যায়, সেই টিমটা এট লাস্ট উইন হইলো। হ্যাঁ, এইখানে কি ভারত যে পারফরমেন্সে উপরে আসছে, একটা ম্যাচও হারলো না, তারপর লাস্ট ম্যাচে গিয়ে নীল সমুদ্রে হলুদের উত্তেজনা, জয়কাল। তাহলে এইটা কিভাবে ভারতবাসী হজম করলো বা গোটা বিশ্ব হজম করতেছে? তখন অবশ্যই দেখা গেল যে ভারতের বাইরে যারা সাপোর্টার আছে, তারা মানসিকভাবে অন্তত বোঝা উচিত যে তারা যে বিষয় নিয়ে সমালোচনাটা হচ্ছে, আসলে একটু গুরুত্ব দেওয়া উচিত যে এই বিষয়টা ঠিক না। এটা একটা সিলেটে হাস্যকর। আমরা পাকিস্তান টিমে বরাবরই যে জিনিসটা আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে যে তারকা ক্রিকেটারের অভাব কখনোই পাকিস্তান টিমে ছিল না, প্রতিভাবান ক্রিকেটারদের অভাব কখনোই পাকিস্তানে ছিল না। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি, ম্যাচ ফিক্সিং সহ অভ্যন্তরীণ নানা সমস্যায় পাকিস্তানের ক্রিকেট বরাবরই জর্জরিত। তো পাকিস্তানের ক্রিকেটে এই সমস্যা থেকে উত্তরণ ঘটে না কেন, আপনি কি মনে করেন? পাকিস্তানের সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হলো আপনি যেটা বললেন, পাকিস্তানের নেতৃত্বের অভাব, লিডারশিপ। একজন ভালো ক্যাপ্টেন পাকিস্তান পায় না। যেমন ইমরান খানের মতো একজন ক্যাপ্টেন যেভাবে টিমকে বোঝায়। এখন আপনার একটা দলে যখন অনেক প্রতিভা থাকে, অনেক তারকা থাকে, এদেরকে নিয়ন্ত্রণ করার একটা ক্যাপাসিটি থাকতে হয়। সেই মানের ক্যাপ্টেন ছাড়া কিন্তু আপনি সেই টিমটাকে পরিচালনা করতে পারবেন না। যেমন আপনার টিমে হয়তো 2-1 তারকা আছে, 2-1 মেধাবী আছে। একটা স্টুডেন্টের একটা ক্লাসের কথা বলি, যে ক্লাসে বেশি মেধাবী সেখানকার শিক্ষক হতে হবে সে ধরনের মেধাবী। আর পাকিস্তানের যেটা সমস্যা সবসময়, ভালো ক্যাপ্টেন যদি পায় পাকিস্তান, তাহলে তার ভালো প্রতিভা দেখায়, যেটা ইমরান খানের ক্ষেত্রে দেখছি, ওয়াসিম আকরামের ক্ষেত্রে দেখা গেছে 1999 বিশ্বকাপে। পাকিস্তান সবসময় হারে, তাদের অন্তর্কন্দন করে, এটা একটা বিষয়। এটার কারণ যদি বলতে পারেন, তাদের রাজনীতির ক্ষেত্রেও একই সমস্যা। দেশটাতে গণতন্ত্র নাই, তাদের রাজনীতির ক্ষেত্রেও স্বাভাবিকভাবে কখনোই ক্ষমতা পরিবর্তন হয় না। এই প্রভাবটা তাদের
ক্রিকেট বোর্ডে পড়ে, এটা একটা কারণ। আর বেশি প্রতিভা থাকলে যা হয় আর কি, সেই হিসাবে এটা আমার কাছে বেশি মনে হয় যে আসলে প্রতিভার অভাব নাই, কিন্তু প্রতিভাটাকে কন্ট্রোল করার ক্যাপ্টেন, যে দলনেতা বা লিডার, সেই লিডারটা পায় না পাকিস্তান। কামাল, আপনার কাছে কি মনে হয় যে ভারত পাকিস্তান ম্যাচে, যেহেতু আপনি পাকিস্তানকে সমর্থন করেন, এই ম্যাচে পাকিস্তানের কোন প্লেয়ার ফ্যাক্টর হয়ে উঠতে পারে বা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে? ম্যাচের পার্থক্য আমার মনে হয় কোনো একজনকে ওইভাবে বলা যায় না, কারণ তবে একটা বেনিফিট আছে আমি মনে করি পাকিস্তানের, যে পিচে খেলা হবে ভারত পাকিস্তান ম্যাচটা, এই পিচটাতে আসলে স্বাভাবিকভাবে বল হচ্ছে না, কখনো আনইভেন বাউন্স হচ্ছে। লাস্ট যে ম্যাচটা হয়েছে এটাতেও ইন্ডিয়া কিন্তু ব্যাপক স্ট্রাগল করছে ব্যাটিং করার সময়, রোহিত শর্মা, বিরাট কোহলি। তো এই জায়গায় কিন্তু পাকিস্তানের যেহেতু বোলিং লাইন আপটা অনেক স্ট্রং, যদিও ইন্ডিয়ারও বোলিং লাইন আপ যথেষ্ট টসটা strong। এই দিন ম্যাচে অনেক বেশি একটা অনেক বড় বেশি- ফ্যাক্টর অনেক বেশি factor। অবশ্যই টস তো ফ্যাক্টর। রীতিমতো এটা বলা শুরু হয়ে গেছে, হ্যাঁ। টসটা একটা ফ্যাক্টর। যদি পাকিস্তানের বোলাররা ঠিকমতো বোলিং করতে পারে, তো এই জায়গায় আমার মনে হয় যে খুব বেশি আগায় থাকবে না ইন্ডিয়া। ইন্ডিয়া যদিও ফেভারিট, কারণ ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং, বোলিং লাইন আপও ভালো, ফিল্ডিং সাইড তো পাকিস্তানের সাথে সব মানে তুলনা করাই যায় না। কিন্তু তারপরেও এই ম্যাচটাতে পিচের কারণে, কন্ডিশনের কারণে আমার মনে হয় যে খুব বেশি আগায় থাকবে না ইন্ডিয়া, কারণ পাকিস্তানের বোলিং লাইন আপ যেরকম, পেস অ্যাটাকটা বিশেষ করে, আর পাকিস্তানে একটু যে জায়গাটাতে পিছায় সেটা হলো স্পিনে আসলে সাদাব খান খুব একটা ভালো করতে পারতেছে না, ইমাদ ওয়াসিম নাই, এখন খেলবে কিনা পরের ম্যাচ। আবার আচ্ছা, squad আছে, squad এ আছে, যে হ্যাঁ। ফর্মটাতে ছিল, হ্যাঁ, সেখান থেকে রেজওয়ানের ওই কিছুটা form-এ। ফর্মহীনতা হ্যাঁ, তবে লক্ষ্য করা যাচ্ছে। ফাকার জামান যেহেতু ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ ভালো ভালো খেলছে, খবর জানানো বাড়ি আমার মনে হয় যে স্পেশালি যদি কারো নাম বলতে হয় তাহলে ফকর জামান যদি ভালো কিছু করে এই ম্যাচে, তাহলে বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আবেল, আপনার কাছে কি মনে হয় যে ভারতের পক্ষ থেকে এই ম্যাচে ফ্যাক্টর হিসেবে কে ফ্যাক্টর হয়ে উঠতে পারে? আমাদের ভারতের টিমে এবার অনেক ইয়াংস্টার রয়েছে, শুভম গিল, জাসওয়াল, ঋষভ পান্ট। তো এদের নতুনদের মধ্যে আমি মনে করি গিল ফ্যাক্টর হয়ে দাঁড়াইতে পারে। সেক্ষেত্রে তো আমাদের লিজেন্ড পয়েন্ট তো আছে একজন, বিরাট কোহলি। সে যখন জ্বলে উঠে তখন, মানে সে যখন ফুল মাইন্ডে খেলা শুরু করে তখন সে কোনো কিছুই আর মানে এদিক ওদিক দেখে না। যেমন লাস্ট টি-20-তে, ভারত পাকিস্তানের লাস্ট টি-20 এক বছর আগে, ওটাতে বিরাট কোহলি 160 রানে চেস করতে নেমেছিল, শুরুতে অনেক উইকেট পড়ে গেছিল, লাস্ট অব্দি উনি টেনে নিয়েছিলেন ম্যাচটাকে, উনি টেনে নিয়েছিলেন, লাস্ট অব্দি আমাদের ইন্ডিয়ান টিম 4 উইকেটে জয়ী হয়েছিল। তো আপনি মনে করছেন যে সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট কোহলি কোহলি এখনো ম্যাচে যে কোনো যে কোনো সময় যে কোনো সিচুয়েশন করতে পারে। আর ইয়াংস্টারদের মধ্যে শুভম গিল। গিল কি আছে? গিল তো নাই, মেবি খেলবে না। গিল তো নাই মনে হয়। কারণ স্কোয়াডে আছে, গিল স্কোয়াডে নাই, গিল স্কোয়াডে নাই, জয়সওয়াল আছে, গিল নাই। গিল স্কোয়াডে নাই। ঠিক আছে। আমরা আপনারা জানেন যে ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে অফিস, আদালত, রাস্তাঘাট, পাড়া মহল্লায়, চায়ের আড্ডায় সর্বত্রই আমরা একটা বিতর্ক লক্ষ্য করি। এবার আমাদের এই টক শোতেও এখন একটা বিশেষ পর্ব রয়েছে, সেটা হচ্ছে যে সর্বকালের সেরা কে, ভারত নাকি পাকিস্তান? এই বিষয়ে বিতর্কটা অনেকটা এরকম হবে। এখানে আপনারা দুইজন রয়েছেন। প্রথমে যেহেতু জুনিয়র সমর্থক যিনি রয়েছেন, উনি 2 মিনিট বলবেন। শুরুতে আমি পাকিস্তানের পক্ষ থেকে কামালকে দেব, এরপরে 2 মিনিট পাভেল বলবেন, এরপরে সারওয়ার 2 মিনিট বলবেন, এরপরে মহরম 2 মিনিট বলবেন, এরপরে যুক্তি তর্কে গিয়ে সারওয়ার 1 মিনিট বলবেন, আপনার হচ্ছে মহরম 1 মিনিট বলবেন। এবং 2 মিনিট হওয়ার সাথে সাথে আমি টেকনিক্যাল টিমকেও আমি ঘড়ি দেখার জন্য অনুরোধ করব। তো 2 মিনিট হওয়ার সাথে সাথে আমরা বলার সাথে সাথে স্টপ তখন হলো করে দিতে হবে। তো আমি শুরুতে কামালকে শুরু করার জন্য অনুরোধ করছি। প্রীতি বিতর্ক, সর্বকালের সেরা কে, ভারত নাকি পাকিস্তান? না, পাকিস্তান আমার কাছে তো অবশ্যই পাকিস্তান, কারণ পাকিস্তান যেভাবে ক্রিকেটে আসলে এন্টারটেইন করে মানুষকে, বিশেষ করে ক্রিকেটের দর্শক যারা আছে তারা পাকিস্তানের ম্যাচ দেখে অলওয়েজ একটা উত্তেজনার মধ্যে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের ম্যাচে কখন কি হবে, সহজ ম্যাচ হোক কঠিন ম্যাচ হোক, সবসময় যে একটা আনন্দ। উত্তেজনা, একটা মানে এন্টারটেইনিং আর কি, অনেক বেশি। আর এছাড়া যে মানে সর্বকালে যদি সেরা বোলার বলি, হ্যাঁ, বা বিগ হিটার বলি, শাহিদ আফ্রিদির নাম সবার প্রথমে আসবে। এখন পর্যন্ত শোয়েব আখতারের যে সব থেকে স্পিডের বল, সেটাও শোয়েব আখতারের করা। এছাড়া ওয়াসিম, ওয়াকারের সুইং, আমিরের এক সময় যে পরিমাণ সুইং ছিল, যদি এখন অনেকটা গ্যাপ হয়ে গেছে বোলিং এ মাঝখানে বিভিন্ন কারণে, আবার ব্যাক করছে। সবকিছু মিলায়ে পাকিস্তান অবভিয়াসলি আগায়। ইন্ডিয়া যে পরিমাণ সুবিধা পায়, আমরা যেটা
এটা আলোচনা হয় এবং এটা দেখাও যায় আর কি অনেকটা, যে ইন্ডিয়া অনেক হ্যাঁ প্রতিভা আছে কিন্তু অনেক পরিমাণ বেনিফিট পায় হ্যাঁ আইসিসি থেকে, পিচের ব্যাপারে, আম্পায়ারিং, সবকিছু মিলায় যে পরিমাণ সুবিধা পায়, এই পরিমাণ সুবিধা যদি পাকিস্তান, মানে আমি চাই না কখনো পাকিস্তান নিক এই ধরনের সুবিধা, কিন্তু অবশ্যই। যদি পায় তাহলে অবভিয়াসলি ইন্ডিয়ার থেকে অনেক বেশি অ্যাচিভমেন্ট থাকবে পাকিস্তানের। এই জন্য আমি মনে করি পাকিস্তান অবশ্যই দেশের কোন দল থেকে শুরু করে সবকিছু মিলাই এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও পাকিস্তান যে পরিমাণ পারফর্ম করছে, টি-20 ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত 3টা সেমিফাইনাল খেলছে, একটাতে চ্যাম্পিয়ন, ঠিক আছে, আপনার সময় অবভিয়াসলি শেষ হয়ে গেছে। পাকিস্তান সেরা। আমি এবার পাভেলকে বলবো, সর্বকালের সেরা ভারত নাকি পাকিস্তান? অবশ্যই ভারত, অবশ্যই ভারত। কারণ আমি বলবো যে ভারতে সবসময় একজন মানে খেলোয়াড় রয়েছে যার নাম সচিন টেন্ডুলকার, আরো একজন রয়েছিল পুরাতন খেলোয়াড়দের মধ্যে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, লক্ষ্মণ। তো ইয়ুবরাজ সিং, হরভজন সিং, রিসেন্টলি আমাদের ক্যাপ্টেন অবসর করলো MS ধোনি। তো এত ফেভারিট খেলোয়াড়রা থাকতে পাকিস্তানকে আমি কিভাবে বলি যে পাকিস্তান সর্বকালের সেরা? অবশ্যই আমি এখানে বলবো ভারত সর্বকালের সেরা। আমাদের বোলারদের মধ্যে জহির খান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং এর স্পিন বল, দুসরা, এইসব বোলারদের মানে চোখ এড়ায় গিয়ে পাকিস্তানকে টপ ফেভারিট বা সর্বকালের সেরা কখনোই বলা যেতে পারে না। আমাদের ব্যাটিং অর্ডার যেমন স্ট্রং, ধীরে ধীরে আমাদের শুরুর দিকে বোলিং অর্ডার একটু দুর্বল থাকলেও আমাদের ধীরে ধীরে কিন্তু বোলিং অর্ডারটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। বর্তমানে এখন বোলিং অর্ডার অনেক স্ট্রং। আমাদের ভুবনেশ্বর আছে, মোহাম্মদ সিরাজ আছে। তো এদিক থেকে সব দিক থেকে এখন দেখা যাচ্ছে যে ভারত হলো সবসময় টপ ফেভারিট। ধন্যবাদ। এবার আমরা সিনিয়র সমর্থক সারোয়ার মুর্শেদকে, সর্বকালের সেরা কে, ভারত নাকি পাকিস্তান? আসলে ক্রিকেট যদি ভদ্রলোকে খেলা হয়, ক্রিকেট যদি সৌন্দর্যে খেলা হয়, তাহলে অবশ্যই পাকিস্তান। কারণ ক্রিকেটের যেটা সৌন্দর্য, ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, এই খেলাটা অনেকটাই নষ্ট করে দেয় ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া ICC যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা অনেকে বলে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এমনি বলে না, এটা অবশ্যই অনেক যৌক্তিক কারণ আছে। কারণ যখন টিভিতে খেলা হয় তখন লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক দেখে, তখন দেখে কিছু কিছু ডিসিশন যখন আসলে একদম পক্ষপাতিত্ব করে, তখন খেলাটার যে সৌন্দর্য, যে ভদ্রলোকের খেলা, সেই খেলাটাকে নষ্ট করে দেয়। কামাল যে কথাটা বললো যে আসলে যদি ওই ফেভারিট যদি পায় পাকিস্তান, তাহলে পাকিস্তান আরো অনেক দিক দিয়ে এগিয়ে যেত। কিন্তু আমরা ওটা কখনোই চাই না। আমরা চাই খেলাটা সৌন্দর্য হোক, গতকালের USA খেলার মতো, USA মতো টিমও তার প্রতিভার কারণে জয়ী হয়ে আসুক, যেটা ইন্ডিয়ার সাথে কখনোই সম্ভব না। কারণ ইন্ডিয়ার সবসময় তারা 12 জন প্লেয়ার নিয়ে খেলে, থেকে 13 জন প্লেয়ার, কারণ আম্পায়ারও তাদের পক্ষে থাকে। এই কারণে ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত ওরকম কোনো ভালো আম্পায়ার তৈরি হয়নি। আলিমদারের মতো একজন ভালো আম্পায়ার বিশ্বমানের, যেটা বললো যে খেলোয়াড় যেমন আছে, ঠিক তেমন আম্পায়ারিং, খেলার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট করে দেয়। এরপরে আমাদের ওয়াসিম আকরাম, ইমরান খানের মতো খেলোয়াড়, সে এখন একজন পাকিস্তানের কত বড় নেতৃত্ব দিচ্ছে। এটা শুধুমাত্র পাকিস্তান যে লিডারশিপ তৈরি করে দিল, এজন্যই বলবো যে পাকিস্তান সব সময় সর্বকালের সেরা। আপনার সময় শেষ। ধন্যবাদ। সর্বকালের সেরা কে, ভারত নাকি পাকিস্তান? ভারত। এই ক্ষেত্রে মানে একবারে টোটালি বলবো না ভারত বা পাকিস্তান। আমার প্রশ্নের উত্তরটা আমি দেই, সেটারই প্রমাণ পাবে। যখন ভারত প্রথম বিশ্বকাপ মানে আমরা জানি, তখন আমার জন্মেরও আগে, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ব্যাক টু ব্যাক আপনার জয়ী হয়েছে 2বার বিশ্বকাপ। তারপরে ভারত আসলো বিশ্বকাপ জয়ী। সেই সময়ে কি ভারত ওই মানে সুবিধাবাদী দল ছিল? এটা একটা গেল। এর পরবর্তীতে যখন টিমগুলো গড়ায় নিয়ে আসলো কপিল দেব, এর পরবর্তীতে ইমরান খানের যুগ আসলো, ইমরান খানের যুগের সঙ্গে ফাইটিং করলো, তখনই কিন্তু অনেকবার প্রমাণ পাইছে এটা আসলে সুবিধা বঞ্চিত হয়ে তারা বেশি ভালো খেলছে নাকি সুবিধা নিয়ে বেশি ভালো খেলছে, তারা প্রমাণ দেখাইতে পারবে না। এটা বলা যায় হ্যাঁ, খেলা হচ্ছে জয় পরাজয়ের খেলা। ভারত জিতলে ভারত, পাকিস্তান জিতলে পাকিস্তান। রেশিওতে পাকিস্তান 2-1 ম্যাচ অবশ্যই আগায় আছে। সে সময়ে পারফরম্যান্স বেশ খানিকটা হ্যাঁ, এখন হিসেবে দেখা যায় 2-1 ম্যাচ, মানে সবগুলো টোটাল করলে। এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রজন্ম যখন চেঞ্জ হয়ে যায়, এখন প্রজন্ম চেঞ্জের দিক থেকে তখন থেকে দেখলাম কপিল দেবের পরে আসলো সচিন, সৌরভ, তারপর দ্রাবিড়, লক্ষ্মণ, যাই হোক, এই এরা যখন পারফরমেন্সে ঢুকলো তখন পাকিস্তান কিন্তু আস্তে আস্তে সরে আসলো তাদের মানে জয় পরাজয় এরিয়া থেকে, তখন কমে আসতেছে। তখন বলা যায় যে সচিন নামা মানে
একটা ও মানে 50 ওভার যদি থাকে তাহলে কোনো টিমকে আর পাইতে হবে না, এরকম একটা কথা চলে আসতো। তাহলে কি সচিনকে কি অন্য টিমেরা সুবিধা দিয়ে ওকে রান দেওয়া হয়েছে, নাকি অন্য খেলোয়াড়দেরকে রান দেওয়া হয়েছে, নাকি ওরা বোলিং এমনি ছেড়ে দিয়েছে ওরা মারছে? এমন তো না নাকি? তাহলে প্রত্যেকটা টিম সচিনকে যেমন ভালোবাসে, সচিনের অন্যান্য প্লেয়ার যেমন সৌরভ গাঙ্গুলী আমাদের বাঙালি খেলোয়াড়, সে হচ্ছে প্রিন্স, তাকে প্রিন্স উপাধিও দেওয়া হয়েছে। তো এটা একটা সম্মানের জায়গা থেকে তারা অ্যাচিভ করছে, ঠিক আছে, নিজের পারফরমেন্স থেকে অ্যাচিভ করছে। যেমন না বলবো না যে ওয়াসিম আকরামরা এরকম না, ওয়াসিম আকরামরা যে বোলিং করছে তারাও অ্যাচিভ করছে। অ্যাচিভমেন্টের দিক থেকে দেখতে গেলে প্লেয়ারই বলে দিবে যে ভারতের বেশি ভালো পারফরমার আছে না পাকিস্তানের বেশি। ধন্যবাদ, আপনার সময় শেষ। এবার যুক্তিতর্ক 1 মিনিট, আপনি পাকিস্তানের পক্ষ হয়ে বলার জন্য 1 মিনিট সময় পাচ্ছেন। যেটা বললো যুক্তির ক্ষেত্রে, যে যখন কপিল দেব বিশ্বকাপ পাইলো তখন কি সেরকম সুবিধা পাইতো? আসলে আমরা যেটা বলছি যে ইন্ডিয়া সবসময় সুবিধা পাচ্ছে তা না, কিন্তু বর্তমান সময় বিশেষ করে IPL থেকে শুরু করে জুয়ার যে ক্রিকেটে যে জুয়ার একটা আসর বসাইছে, সেক্ষেত্রে ইন্ডিয়া সেখানে আম্পায়ারকে নিয়ন্ত্রণ করতে হবে, মাঠকে নিয়ন্ত্রণ করতে হবে, বাউন্ডারি ছোট করতে হবে, ছয় কিভাবে হয় সেটা দেখাইতে হবে। এই যে ক্রিকেট খেলার যে সৌন্দর্যটা, ক্রিকেটের সংস্করণটা রিভিউ সিস্টেমও ঝামেলা, রিভিউ সিস্টেমে ঝামেলা আছে। সবচেয়ে বড় কথা, খেলার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় ইন্ডিয়া। ইন্ডিয়ার প্রতিভাবান খেলোয়াড় নাই সেটা তো না, সব দেশে প্রতিভাবান খেলোয়াড় আছে বলে তো তারা বিশ্বকাপে খেলতেছে এবং তারা ক্রিকেটে টিকে আছে, কিন্তু এই প্রতিভাকে তারা ইউজ করে ভিন্নভাবে। এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আর আরো একটা সমস্যা হলো, এই যে বললাম IPL এর সময় ICCর কোনো ইভেন্ট থাকে না কেন, এটা একটা সমস্যা। এই যে ক্রিকেটের যে ভদ্রলোকের খেলা, সেই খেলাটাকে তারা নিয়ে গেছে জুয়ার আসরে বসাইছে। আপনি IPL এর ম্যাচগুলো দেখবেন, আসলে ওভারঅল পাকিস্তান আর ভারতের, পাকিস্তানের PSL হয়, PSL কিন্তু সেরকম কোনো ওরকম ওঠে না, যদি ওঠেও সেখানে দেখবেন যে ভারতীয় জুয়ারিরা জড়িত। মূল কথা হলো এটাই যে ক্রিকেটের সৌন্দর্যের ক্ষেত্রে পাকিস্তান অতুল্য। ধন্যবাদ। এবার আমরা যুক্তিতর্কে হলো ভারতের পক্ষ থেকে হলো। না, বন্ধু আমার যেটা বললো, আমার প্রিয় বন্ধু পাকিস্তানের সমর্থক, এই ক্ষেত্রে আসলে টেকনোলজিক্যাল ব্যাপারে সব দেশই দেখা যায় যে এখন সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভারত যে স্থানগুলোতে খেলতেছে, বা একটু আগে প্রশ্নের উত্তর দিতে পারে নাই যে ভারতরা কেন বাইরে খেলে না। হ্যাঁ, এখন ওদের মানে প্লেয়ারদের খেলার চাপ এত বেশি যে তারা ফ্যামিলিকেও টাইম দিতে পারে না, এটা সবাই জানে। এদের বিভিন্ন ধরনের লিগ খেলা, ইন্টারন্যাশনাল খেলা, তো এই ক্ষেত্রে দেখা গেল যে একটা প্লেয়ার কত মেশিনের মতো খেলবে, এই জন্য ওদেরকে রিজার্ভ রাখে যে খেললে তোমাদের দেশেই খেলবা, এটা একটা। আর যেহেতু বারবার এই কথাটা উঠে আসতেছে যে সুবিধা নিচ্ছে, আসলে সুবিধা তো সবাই নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা গেল যে কোনো বলার পাকিস্তানের বোলিং করতেছে, উইকেট তাহলে তো আমাদের 0 থেকে যেত, আউট তো একটা হতো না, যেটা হওয়ার কথা। হ্যাঁ, তাহলে ওটা নো করে দিবে বা কোনো একটা মানে একটা সিকোয়েন্স দেখাই দিবে, আসলে ওরকমটা না। এখন মানে ভারতের যে লেভেলটা চলে গেছে, ওদের যে স্টেজটা তৈরি পাচ্ছে গেছে, আসলে আমরা ভারত পাকিস্তান সর্বকালের কে সেরা, ভারত নাকি পাকিস্তান, এই বিতর্কের সমাধান আমরা করতে পারবো না। এটা এই প্রোগ্রামটি যারা দেখবে, যারা ক্রিকেট বোদ্ধা রয়েছে, তারাই আসলে নির্ধারণ করবে। এই বিতর্কের এখানেই আমরা রেখে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। তা আমরা এতক্ষণ ভিন দেশ, 2টা দেশের মানে খেলাকে কেন্দ্র করে আলোচনা করেছি। এবার আমরা প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা জানেন যে আগামীকালকেই T20 ওয়ার্ল্ড কাপের প্রথমবারের মতো বাংলাদেশ শুরু করতে যাচ্ছে তাদের মিশন শ্রীলঙ্কার সাথে, এবং বাংলাদেশের প্রথম 2টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি ম্যাচের যে কোনো একটি ম্যাচ না জিতলে সুপার 8-এ যাওয়াটা বাংলাদেশের জন্য কঠিন কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। তা আগামীকালকের এই ম্যাচ নিয়ে আপনাদের প্রত্যাশার কথা জানতে চাই। শুরুতে আমি কামালের কাছে জানতে চাইছি। প্রত্যাশা বলতে বাংলাদেশ টিম যেভাবে পারফর্ম করতেছে এখন, আসলে খুব বেশি আশা করা যাচ্ছে না যে কি করবে। বিশেষ করে টিমটা যেটা বাংলাদেশ এই মুহূর্তে, সেটা আমার মনে হয় না T20-র জন্য খুব বেশি মানে ভালো একটা টিম। হ্যাঁ, ওয়ানডের জন্য ভালো হতে পারে, বাট T20 খুব একটা। তবে আশা করতেছি শ্রীলঙ্কাও এখন বেশ একটা নড়বড়ে টিম। তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশ কিছু করতে পারে, ভালো পারফর্ম করতে পারে, নিজেদের খেলাটা যদি খেলতে পারে, আশা করি ভালো কিছু হবে। পাভেল, আপনি হলো আগামীকালকের বা ওভারঅল বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা? বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা সবসময় একটু বড় কিছুই থাকে, যদি বা তারা
অনেক সময় সে প্রত্যাশা পূরণ করে, অনেক সময় প্রত্যাশা পূরণ করতে পারে না। তবে কালকের ম্যাচ নিয়ে অবশ্যই বলবো বড় ধরনের প্রত্যাশাই রয়েছে। আমাদের টপ অর্ডারে ব্যাটসম্যান যারা আছে, সৌম্য, লিটন, শান্ত, এরা যদি ওভারঅল শুরুটা যদি ভালো করতে পারে, আশা করি যে ভালো একটা স্কোরের মাধ্যমে শ্রীলঙ্কাকে ডিফেন্ড করার মতো তারা সামর্থ্য রাখে। তো যদি ওভারঅল রান 160 বা 170 প্লাস রাখতে পারে ফার্স্ট ব্যাটিংয়ে, তবে আশা করি শ্রীলঙ্কাকে তারা খুব সহজে বিট করতে পারবে। মহরম, আগামীকালকে ম্যাচ থেকে আপনার প্রত্যাশা? আগামীকালকের ম্যাচটা অবশ্যই চাবো বাংলাদেশ ভালো করবে। যেমন গত ইউএস এর সঙ্গে খেলার পরে আমরা একটা দুর্ঘটনায় সম্মুখীন হয়েছি, যে সিরিজ হারিয়ে বসেছি, কিন্তু সর্বশেষ যে ম্যাচটা আমাদের একটু আশা ফিরায় নিয়ে এসছে। এইখান থেকে বলা যায় একটা পরিবর্তন আসবে এই বিশ্বকাপের যে কয়টি ম্যাচ আছে। মানে আমাদের অবশিষ্ট ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করলে অবশ্যই আমরা ভালো জায়গায় যাইতে পারবো। এই ক্ষেত্রে কন্ডিশনের একটা ব্যাপার থাকে, যে আমাদের বাংলাদেশে যে আবহাওয়া আমেরিকার আবহাওয়ার মধ্যে অনেক মানে পার্থক্য, যে আমরা ব্যাটসম্যানরা যে বলটা খেলতেছি স্বাভাবিকভাবে যেভাবে যাচ্ছে, হ্যাঁ, দেখা গেলো যে এমনভাবে বোলিং গুলো সুইং করতেছে বা এবড়ো থেবড়ো বল যাচ্ছে, একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এটা আমরা সর্বশেষ ম্যাচটার উপর আশা করেই বলতে পারি যে শ্রীলঙ্কা যে পারফরমেন্সটা খেললো, আশা করি তাদের সঙ্গে একটা ভালো ম্যাচ উপহার দেবো। এর পরবর্তীতে যে ম্যাচগুলো সেগুলো তো আশা করব। আর ওভারঅল আমাদের বাংলাদেশের টিমগুলো আগের চাইতে দেখা গেল যে মানে যেগুলো পরিচিত প্লেয়ারগুলো, এদেরকে রাখাটা উচিত ছিল আমার মনে হয়, যেগুলো এক্সপেরিয়েন্স। পুরোনো বিতর্ক, আমরা এখন ওই বিতর্কে যাচ্ছি না। হ্যাঁ। আমরা এখন যা আছে তাই নিয়ে এখন লড়াই করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে ওইটাই শেষ কথা, আমাদের হারাবার কিছু নাই, জিতার কিছু থাকতে হবে। সামনে পাই, হ্যাঁ, জিতার দিকে টার্গেট রেখে খেললে হয়তো বা আশা করা যায় যে ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে আপনার প্রত্যাশা? বাংলাদেশকে নিয়ে তো আমার অনেক প্রত্যাশা, এবং বাংলাদেশ ওই যে সৌম্য সরকার যেটা বলছে, আসলে সেমিফাইনাল না, ফাইনাল খেলবো, এরকম প্রত্যাশা। কারণ আমাদের টিমে যেটা না বললেই নয়, যে আইপিএল এ যে সেরা পারফরমেন্স করলো পেস বোলিং এ মুস্তাফিজুর হাসান, এখন আমাদের যে সেরা অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডার আমার 1 নম্বর পজিশন সাকিব আল হাসান আমাদের আছে। আমাদের যে কয়জন এখন আছে আমাদের দেশের, এই কয়জনকে আসলে পারফরমেন্স বলেন, যেভাবে বলেন, সকল প্যারামিটারে তারা উত্তীর্ণ হয়ে কিন্তু 15 জনের স্কোয়াডে চান্স পাইছে। এর বিকল্প 2-3 জন আপনারা নাম বলতে পারেন, কিন্তু আসলে যারা এখন আছে তারা অনেক ভালো। আমাদের টপ অর্ডারে বলেন, মিডল অর্ডারে বলেন, পেস অ্যাটাকে শরীফুল, তাসকিন অনেক ভালো। এবং এখন আমাদের ফিনিশার, টি-20 যে ফিনিশার লাগে, জাকির আলী, এরপরে আরো বিশেষ করে মাহমুদুল্লাহকে এক কথায় তারুণ্য এবং অভিজ্ঞতার যে সমন্বয় বাংলাদেশ টিমে, যদি আমরা নক করতে পারি ইনশাল্লাহ আমরা কালকে জয়লাভ করতে পারবো। আর শ্রীলঙ্কা অনেক নগরের টিম, এখানে কনফিডেন্সের কারণে আমরা জিতে যাবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আশাবাদী হতে চাই সালোয়ারের মতো, যে বাংলাদেশ টি-20-তে পাকিস্তানকে যেমন একটু আগে প্রত্যাশা করা হয়েছিল খাদের কিনারা থেকে ঘুরিয়ে দাঁড়াবে, আমরাও আমাদের প্রিয় বাংলাদেশ, যে ক্রিকেট আমাদেরকে পরিচয়ের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে, অনেকবার আনন্দের উপলক্ষ এনে দিয়েছে, আবারও যেন আরেকবার আনন্দের উপলক্ষ এনে আমাদের আইডেন্টিটি এখন বিশ্বে আমরা সহজে নিজেদেরকে পরিচয় দিতে পারি যে আমরা বাংলাদেশ ক্রিকেটের থেকে, ক্রিকেট দিয়েই আমরা বিশ্বে পরিচিতি লাভ করছি। এবং এটা এখন যদি কিছুটা খারাপ মনে হয় সেটা আসলে ঠিক হয়ে যাবে, কারণ একটা সময় এরকম থাকে, ভালো আসবে, খারাপ টাইম আসবে। আপনারা তো জানেন যে আমরা পেশাগতভাবে যে যেখানেই থাকি না কেন, দিন শেষে আমরা দিনাজপুরের ছোট্ট এক উপজেলা বিরামপুরের অধিবাসী। তো বিরামপুরের ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়াঙ্গনকে তুলে ধরার মানে মানসিকতা থেকে এবং লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জাতীয় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের পাশাপাশি আমাদের ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় যারা আমাদের স্বর্ণালী যুগের তারকা খেলোয়াড় ছিলেন এবং এখনো যারা খেলার মাঠে রয়েছেন, তাদেরকে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্পোর্টস জোন বিরামপুর যাত্রা শুরু করেছি। তা আমি এই স্পোর্টস জোন বিরামপুরের যে যাত্রাটা শুরু করেছি, এটিকে আপনারা কিভাবে দেখেছেন, আপনাদের মন্তব্য শুনবো, তারপরে আমাদের প্রোগ্রামটা আজকের মতো আমরা শেষ করে দেবো। শুরুতে আমরা পাভেলের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এবং এছাড়া আপনাদের যদি আমাদের প্রতি বিশেষ কোনো পরামর্শ থেকে থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন। ধন্যবাদ বিরামপুর স্পোর্টস জোনকে, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া আসলে খুব মানে গৌরবের বিষয়, বা যাই বলি না কেন।
তো এখন বর্তমানে আমাদের যে নিউ জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা আসলে খেলা থেকে মাঠে যে খেলার যে বিষয়টা, সেটা থেকে বিমুখ হয়ে গেছে, অনেকটাই বিমুখ হয়ে গেছে, তারা মোবাইলে আসক্ত হয়ে গেছে। তো এই স্পোর্ট জোনের মাধ্যমে যখন আমরা প্রকাশ করতেছি খেলাগুলোকে, মাঠের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে যখন প্রকাশ করতেছি, তো এটা যদি নিউ জেনারেশন দেখে, তবে আশা করি এতে পুনরায় সেই দিনগুলো ফিরে আসবে, যে মাঠ ভর্তি, আমরা যেমন আগে দেখেছি মাঠ ভর্তি অনেক ছেলে মেয়েরা খেলা করেছে, অনেক সময় ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, মাঠে জায়গা পাওয়া যেত মাঠে জায়গা পাওয়া যেত না, সেই জিনিসটা মাঠ এখন খালি পড়ে থাকে। তো এই জিনিসটা এর মাধ্যমে আশা করি যে ফিরে আসবে। ধন্যবাদ। কামাল, আপনার প্রত্যাশা বা আমাদের প্রতি বিশেষ কোনো পরামর্শ? স্পোর্টস জোনকে প্রথমে ধন্যবাদ, যে স্পোর্টস জোনের জন্য আজকে এখানে আসতে পারছি। তো আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, বিরামপুরে এর আগে কখনো এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। তো এটার মাধ্যমে ক্রিকেট সবাই এক জায়গায় হতে পারতেছি, খেলা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা যেভাবেই হোক, ভারত পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক। তো এরকম উদ্যোগ আসলে খুবই ভালো উদ্যোগ, আর আমি মনে করি এটা কন্টিনিউ করতে পারাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা যদি কন্টিনিউ করা যায় যেভাবে চলতেছে, আমি যতটুকু দেখছি, আশা করি এটা থেকে ভালো ফলাফলই আসবে। ধন্যবাদ। মহরম, আপনার? এখানে যে পরিবেশে আমরা আজ উপস্থিত হয়েছি, এটার জন্য বড় ধন্যবাদ আমার বন্ধু লিটনকে দেওয়া উচিত, যে তার আয়োজনে প্রচারিত হচ্ছে শুধু বিরামপুর না, গোটা বিশ্বেই আজ মানে ধীরে ধীরে ছড়াই যাচ্ছে। আশা করি আরো ভালোভাবে আরো আয়োজিত হবে। আমরা ছোট প্রয়াসে আমার বন্ধুর সহায়তায় এখানে হাজির হইতে পারছি, এই জন্য খুবই আমাকে ভালো লাগতেছে। আমরা কখনো চিন্তা করতে পারি নাই যে এই ছোট জায়গা থেকে, মানে এনসাইক্লোপিডিয়া আমরা হয়তো বা জানি, ঠিক আছে, কিন্তু ওই ধারায় যে আমার মানে এরকম টক শো এরকম আয়োজন হবে, কখনো উপস্থিত হইতে পারবো, এটা কখনো চিন্তাও করতে পারি নাই। এটা খুবই ভালো লাগতেছে আর কি, মানে বলতে গেলে নিউ ফ্লেভার। এটা এমন জায়গায় পৌঁছুকে দোয়া করি। হ্যাঁ, যে আমাদের একটু আগে বললো যে ক্রিকেটটা এমন আমাদের ছিল এক সময়, যে একটা দিন যদি না খেলতাম মনে হচ্ছে মানে কি জানি লাইফ থেকে ছুটে গেল আর কি। হ্যাঁ, যে বৃষ্টির কারণে যদি একদিন মাঠে খেলা সম্ভবপর না হতো, তবুও মাঠে গিয়ে আমরা উপস্থিত হতাম। হ্যাঁ, খেলতে পারি আর না পারি। এখন না হলেও ফুটবল খেলা হয়ে উপস্থিত হতাম মানে কি, বৃষ্টি হয়েছে বন্ধু, মানে আরো 2-4 জন যে আমরা ফ্রেন্ডরা ছিলাম, ফোন তো ছিল না হাতে, মানে পায়ে হেঁটে গিয়ে বড় ভাইদেরকে বলতাম, ছোট ভাইদেরকে বলতাম, সবাই আসো। স্পিড বল যখন ছাড়ে, তখন বলের স্পিড সম্ভবত না ধরা গেলে 140, ওখানে 160-170 হলেও খেলবো, এমন একটা চাহিদা আকর্ষণ ছিল। খেলে তো পিচের মাটি অবশ্যই নরম হয়ে যায়, তো তখন পিচ থেকে সরে গিয়ে ঘাসের উপরে বল করা। তো সেই পরিবেশের খেলা এখন আমরা ছোট বয়সে হলেও জানতে পারতেছি। দেখা গেল যে এখন সিনিয়র ক্রিকেট হচ্ছে, তারপরে আমাদের জুনিয়রদেরকে নিয়ে বিপিএল আয়োজন হয়। এটা আসলে এখন মানে আমাদের জন্য একটা বড় পাওয়া বিরামপুরের জন্য। আর এটাকে ছড়াই ছিটাই দিতে পারতেছে বিরামপুর স্পোর্টস জোন, এদিক থেকে অবশ্যই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা আরো ভালো একটা স্থান নিক গোটা বাংলাদেশে, এই দোয়া করতেছি। ধন্যবাদ। আসলে আমার বন্ধুবর সারোয়ার মোর্শেদ এখানে উপস্থিত আছেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা, এখন দিনাজপুরে কর্মরত রয়েছেন। আর তার সাথে কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে পড়ার সুযোগ হয়নি, সেটা একেবারে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। কিন্তু এই খেলার মাঠকে কেন্দ্র করে 30 বছরের বেশি সময় পরিচিত, আন্তরিকতা, পরিচয় এবং খুব কাছের একজন হলো মানুষ হিসেবে বেড়ে ওঠা। তো যাই হোক, সারোয়ার মোর্শেদ, আপনি আমাদের স্পোর্টস জোনের এবং এই আমাদের উদ্দেশ্যে বিশেষ করে কোনো পরামর্শ থাকলে? সর্বপ্রথম আল্লাহর অনেক শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ, যে বিরামপুরের মতো জায়গায় এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। এরপরে আরো বেশি ধন্যবাদ জানাই স্পোর্টস জোন বিরামপুর টিমকে, আমার বন্ধুবর মুশফিকুর রহমান লিটন, ক্যামেরার পিছনে টিমন মাডি, তাইফুর মোল্লা, এরা আসলে অনেক পরিশ্রম করে। এটা আসলে বিরামপুরের মানুষের জন্য এটা অন্য ধরনের একটা পাওয়া, যে যেগুলো আমরা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালে জাতীয়ভাবে আমরা এগুলো দেখছি, সেগুলো এখন আমরা বিরামপুর একটা আঞ্চলিক পর্যায়ে দেখতে পাচ্ছি। সেটার অন্যতম কারিগর স্পোর্টস জোন বিরামপুর, এই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আসলে এটাতে পরামর্শ হলো একটাই, কামাল যে কথাটা বললো, কন্টিনিউ করা। আমাদের সবচেয়ে বড়
সমস্যা হলো রবীন্দ্রনাথের সেই কথা, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করতে পারি না। মানে আড়ম্বর বেশি কিন্তু শেষ হয় না, এটা যেন আসলে কন্টিনিউ থাকে। সবচেয়ে বড় কথা আসলে ব্যক্তি উদ্যোগে বেশি পরিচালনা করাও কষ্টকর ব্যাপার, সবকিছুতে একটা আর্থিক ফিনান্সিয়াল বিষয় থাকে। এরপরে লিটন, আমি ছোট থেকে বলবো 30 বছরের পরিচয়, লিটন তার পকেটে টাকা খরচ করে এগুলো অনেক কাজ করে, মানে খেলাধুলা। কিছুদিন আগে বিক্রম স্যারের নামে যে টুর্নামেন্টটা পরিচালনা করছে, বিরামপুরের ইতিহাসে ক্রিকেটের যে এত দর্শক হয়, টিমন একটা অল্প একটু ভিডিও ক্লিপ ছাড়ছে, যেখানে দেখছে যে আসলে খেলার শেষের অংশে কিভাবে দর্শক মাঠে চলে আসা, পুরো পরিবার সহজে খেলা উপভোগ করে। যে সাহেবপাড়া যারা জিতলো তাদের সাকিবের ফ্যামিলি, ওখানকার যারা এলাকার লোকজন সবাই আসছে। এই যে ক্রিকেটের প্রতি একটা টান, এই টানটা কি জন্য আসছে। এবার আরো ধন্যবাদ জানাই আমার বড় ভাই মাজদুর ভাইকে, উনি শুধু রাশিয়া থেকে খেলাটা দেখছে এবং খেলার বিভিন্ন পর্যায়ে তিনি অংশগ্রহণ করছে। আমার পাশে আছে কামাল, এদের জেনারেশনটা আমি কাছ থেকে দেখছি, এদের সাথে থাকছি। আসলে এদের যে আমাদের যে বিরামপুরের বর্তমান যে টিমটা ক্রিকেটের, এটা আমি তো অনেক সময় গর্ব করে বলি যে অনেক ভালো মানের টিম। এখানকার সর্বনিম্ন যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাও অন্যান্য যে কোনো জায়গাচ্ছে। আমি তো এদের সাথে অনেকবার খেলছি, এদের টিমে যখন অধিনায়কত্ব করছি তখন আমি নিজেই মানে কনফিউজড হয়ে যাই, কাকে আগে নামবো কাকে পরে নামাবো। বোলিং হিসেবে অনেক সময় এমনও হয় 12 জনের টিমে হয় কামালকে বাদ দিয়ে রাখতে হয় অথবা আরেকজনকে বাদ দিয়ে রাখতে হয়। তখন আমি তাদেরকে বলতে এটা বাধ্য হই যে আসলে কামাল বা কাউকে আমি যে বাদ দিচ্ছি বা কেউ যে আমরা বাদ করতেছি, আমি নিজেও বাদ করতেছি। এটা বাদ পড়ার কারণটা হলো যে আমাদের আসলে অনেক ভালো খেলার বেশি। এই যে বিরামপুরের প্রতিভাগুলো এরকম আমার বিশ্বাস বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো উদ্যোগের মাধ্যমে স্পোর্টস জোন বিরামপুর এরকম কিছু কিছু উদ্যোগের মাধ্যমে হয়তো উঠে আসবে। আমাদের ইতিমধ্যে আমাদের বিরামপুরের থেকে 4 নম্বর ওয়ার্ড কমিশনার ছেলে শান্ত আমাদের আন্ডার 19 খেলতেছে। এবং আফতাবউদ্দিন বিক্রম স্যার সিটি ক্রিকেট টুর্নামেন্ট করতে গিয়ে আমরা জানলাম আন্ডার 17 আমাদের হচ্ছে রতনপুরে একজন ছেলে আছে। এবং আমি তো আশ্চর্য হয়ে গেছি যে অনেক সময় আমরা যখন টুর্নামেন্ট ছাড়ি তখন আমরা বিশ্বাসই করতে পারি না, আমাদের বলার নাই। কিন্তু এবার দেখলাম আফতাবউদ্দিন সিটি ক্রিকেট টুর্নামেন্টে বলা যায় সরাসরি, এবং কম্পিটিশন মানে খেলা যে কি ধরনের কম্পিটিশন হয়, ভিডিও ক্লিপটা এখনো স্পোর্টস জোন বিরামপুরে আছে, কেউ সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে খেলাটা কিভাবে কম্পিটিশন হয়েছে। এটার অন্যতম কারিগর বলা যেতে পারে। আসলে এটা ভালো উদ্যোগ নিয়েছে মুশফিকুর রহমান লিটন সহ স্পোর্টস জোন বিরামপুর। আর এখানে ক্যামেরার বাইরে তাদেরকে দেখা যাচ্ছে না, টিমন মাডি এবং তাইফুল মোল্লা নেপথ্যের পিছনে তারাই। শুধু তাইফুল মোল্লা বা টিমন মাডি, তাইফুল মোল্লা বিশেষ করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে অসাধারণ। সে স্কোর বোর্ড লেখা, আম্পায়ারিং করা, এটা গেল ম্যানেজমেন্ট। আবার ক্রিকেট খেলার সময় এমন হয়েছে, মিনিট একটু বলি যে আমি হয়তো এই প্রোগ্রামটা এখানে রেকর্ড করার পরে আমরা সবাই নিজ নিজ বাড়িতে চলে যাব, কিন্তু ওই নেপথ্যের কারিগর হিসাবে এডিটিং করা, এগুলো যাবতীয় কাজ, এবং সর্বশেষ যেদিন সাইফুল্লাহ বিন আনোয়ারের যে প্রোগ্রামটা আমরা রাতে যেদিন আমরা কি বলে আপলোড করি, সেই দিন বৃষ্টির মধ্যে রাত 2টা পর্যন্ত আমার স্কুলে এখানে বসে কম্পিউটারে কাজ করেছিল। তা আসলে এটা কিন্তু মানে কাজের ভালোবাসার জায়গা থেকে ছাড়া এটা কিন্তু হঠাৎ অসাধারণ। আসলে এই যে কামাল আছে, কামালদের টিমের একজন অন্যতম সদস্য তাইফুর, কামাল, সানি, তানভীর এখন ইংল্যান্ডে আছে, একজন অসাধারণ খেলোয়াড়। ইমনকে সেই বেলডাঙ্গা থেকে আসতে হয়। তানভীরের মানে এরকম আমাদের ক্রিকেটের একটা ভালো বৈশিষ্ট্য যেটা আমি বারবার বলতে ভুলে যাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্রিকেট টিমের যে বিরামপুরের বর্তমান ক্রিকেট টিম, এরা সবাই গ্রাজুয়েট, এটা আলহামদুলিল্লাহ, এরা সবাই গ্রাজুয়েট এবং পড়াশোনার লেভেলটা অন্য ধরনের। এ একজন জার্নালিজমে মাস্টার্স করা ছেলে, তাইফুর ম্যানেজমেন্টে মাস্টার্স করা, সানি আমাদের আছে সে ইংলিশে অনার্স মাস্টার্স করা, তানভীর ইংলিশে অনার্স মাস্টার্স, হ্যাঁ তানভীর অনার্স মাস্টার্স করে সে এখন ইংল্যান্ডে গেছে। এরকম আমাদের নাম ধরে ধরে যদি বলি আরো যারা আছে, সৈকত তো একবার বললো ভাই আমি ইন্টারমিডিয়েট আমি পাস করছি, এই কথা শুনলে আমার বাবা হার্ট অ্যাটাক করবে। কেন বলছে ভাই আমি তো পাস করছি, এটা শুনলে হার্ট অ্যাটাক করবে। সেই সৈকত এখন বিপিএড করতেছে, সে তো অনার্স করছেই তৃতীয় থেকে, সোশ্যাল ওয়েলফেয়ারে মনে হয়, সোশ্যাল ওয়েলফেয়ারে অনার্স করছে, সে এখন বিপিএড করতেছে। আসলে এই যে আমাদের বিরামপুরের জন্য এটা একটা এক্সাম্পল এবং সবার জন্য এক্সাম্পল যে ক্রিকেট খেলে পড়াশোনা করা ভালো ছাত্র হওয়া যায়। আমার বন্ধু আছে মহরম, আমি লিটন তো একসময় আমাদের টিমের অন্যতম হায়ারিং প্লেয়ার। আমাদের যে 3টা প্লেয়ার আমাদের সবসময় বুক করা থাকতো, সেটা হলো মুশফিকুর রহমান লিটন, মাহফুজ আর হলো শামীম। এই 3 জন মানে চান্দু যেটা আমার বন্ধু,
এই তিনজন আমাদের সবসময় বুক হারিং প্লেয়ার, এরা আমাদের টিমে ফিক্সড খেলবে। কিন্তু এখন লিটন চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ পেশাগত জীবনে করছে। অনেকে গার্জিয়ানরা খেলাধুলা করতে দিতে চায় না, যে মনে করে আসলে হয়তো খেলাধুলা করলে আমার ছেলেটা নষ্ট হবে। কিন্তু এই যে পাবেল মনে হয় একবার বললো যে এই যে মোবাইলে অ্যাডিকশনটা, খেলাধুলা ছাড়া একজন ছেলে একজন মেয়েকে তাকে আপনি ভালোভাবে মানুষ করতে পারবেন না। ক্রীড়া যে কি জিনিস সেটা আপনি মাঠে গেলে বুঝতে পারবেন। আমাদের বিরামপুরে যে অনেকগুলো ভালো ভালো মাঠ আছে, আর শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বিরামপুর সরকারি কলেজের মাঠ, আনসার মাঠে এখন সিনিয়র টি20 মাঠ, আনসার মাঠে এখন সিনিয়র ক্রিকেট টি20 লিগ চলতেছে। এখানে তো আজকে সকালে সানির সাথে কথা হলো, আরো কয়েকজনের সাথে কথা হলো, ভাই এখানে প্রতিদিন 200 রান হচ্ছে, কিভাবে সম্ভব? যেখানে সবাই একটা বার আছে কিন্তু এজ, সেখানে 30 থেকে 35 খেলতে পারবে 24 জন, বাকি সবাই 35 এর উপরে, ওদিকে 40, 45, 50 হাজার প্লেয়ারও খেলতেছে। যে যত স্লো বল হোক, যত আস্তে বল হোক, তারা তো 6 মারতেছে ওই বাউন্ডারিতে, ওই মাঠেই তো কামাল্লা খেলে। ওখানে যে বাউন্ডারি ছোট করা আছে তা কিন্তু না। কিন্তু এই যে খেলার প্রতি যে এবং এই আগ্রহ, এই সিনিয়র টি20 ক্রিকেট লিগটাও কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের স্পোর্টস জোন বিরামপুরের মাধ্যমে। আসলে আর বন্ধু বল সালোয়ার আরেকটু বলি, নস্টালজিয়ায় মানে আরেকটু বলি, সেটা হলো পরবর্তী আরো প্রোগ্রামে আরো আপনার কাছে শুনবো। একটুখানি বলি, আসলে স্পোর্টস জোন বিরামপুরের যে এক উদ্যোগ, এই উদ্যোগকে আমি আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বিশেষ করে আমি যতটুকু খেয়াল করছি 3 ধরনের টিম, বশফিকুর রহমান লিটন, টিমন মার্ডি এবং তাইফুর মোল্লা, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ যে তারা এরকম অনুষ্ঠান আরো করুক, যাতে আমাদের এগুলো আরো বেশি প্রচার হয়। এটাই আমার ধন্যবাদ আর কি। 4 জনকে ধন্যবাদ স্পোর্ট জোন বিরামপুর পরিবারের পক্ষ থেকে। আগামীতে আবারও নতুন কোনো পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।